হ্যালো স্টুডেন্টস, স্টার আয়ন সায়েন্স আইকিউ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আমাদের দেয়া কথা মতো আমরা গত 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন আগের ভিডিওটি এনেছি। আজ আমরা রায় মার্টিন সিরিজের বায়োলজি মডেল কোশ্চেন পেপার 2 এর, যেটি রঘুনাথপুর হাই স্কুলের কৌশিক বাউরি মহাশয়ের সহায়তায় প্রকাশিত, এই কোশ্চেন পেপারের 21 থেকে বাকি যে কোশ্চেন অ্যান্সারগুলি আছে সেগুলি বিস্তারিত আলোচনা করব। যারা এখনো পর্যন্ত এর আগের পার্ট অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত কোশ্চেন অ্যান্সারের ডিটেলস এক্সপ্লেনেশন সমেত ভিডিওটি দেখোনি এবং আমাদের এই সিরিজের বাকি ভিডিওগুলি দেখোনি, তাদের জন্য এই প্লেলিস্টের লিঙ্ক ডান দিকের আই বাটনে এবং এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা অবশ্যই বাকি ভিডিওগুলো দেখে নিও। চলে আসছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন 21 নম্বর প্রশ্ন। প্রদত্ত কোষীয় অঙ্গাণুগুলির মধ্যে কটি প্রোক্যারিওটিক কোষে দেখা যায়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর্থাৎ ER, গলগি বডিস অর্থাৎ GB, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম। আমাদের একটা স্বভাব আছে, এতগুলো অপশান আছে স্যার, অনেক কটা দাগ দিয়ে চলে আসবো, কিন্তু এটা সেরকম করলে হবে না। বলেছে প্রোক্যারিওটিক কোষ, প্রো মানে আদি, ক্যারিও মানে নিউক্লিয়াস, তাহলে আদি নিউক্লিয়াস যুক্ত কোষে পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকে না। তোমাকে এই টপিকটা জানতে হবে, এই কনসেপ্টটা, যে পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকে না। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু, গলগি বডিস পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু, তাহলে এরা কোথায় থাকবে? ইউক্যারিওটিক কোষে। ইউ মানে হচ্ছে মডার্ন, ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস, তাহলে মডার্ন নিউক্লিয়াস যুক্ত অর্থাৎ আধুনিক নিউক্লিয়াস যুক্ত যে কোষ সেটাকে বলে ইউক্যারিওটিক কোষ। সেখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, গলগি বডিস থাকবে, মাইটোকন্ড্রিয়া শক্তিঘর দুটো পর্দা ঘেরা আছে সেটাও থাকবে এবং সেন্ট্রোজোমও থাকবে। তাহলে প্রোক্যারিওটিক কোষে কোনটা থাকবে না বাবা? কোনটা থাকবে প্রোক্যারিওটিক কোষে? শুধুমাত্র রাইবোজোম, যেটা প্রোটিন সংশ্লেষ করে, এর উপরে কোনো পর্দা নেই। তাহলে উত্তর কোনটা হবে? মাত্র একটি। আচ্ছা, এই প্রশ্নটা তো আলোচনা হয়ে গেল। আগের দিন আমি শুধু পড়িয়ে যাচ্ছি, আমি কিছু প্রশ্ন তোমাদের দিয়ে গেলাম আগের যে পার্টটা আছে সেখান থেকে। তোমরা এগুলোর উত্তর দিও। যেমন ধরো একটা কেউ বলো যে ফাদার অফ মডার্ন বোটানি কাকে বলে, এরকম একটা প্রশ্ন আছে, লিখো। সিবলিং প্রজাতির কনসেপ্টটা একটু ডিটেলসে লেখো। অ্যালোট্রপিক স্পিসিস কাকে বলে, এই প্রশ্নটা উত্তরও দেখো। আর যদি কারো দরকার হয় তাহলে আগের ভিডিওটা দেখে নিও। আচ্ছা, 22 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে? মেসোজোমের কাজ হলো, এটাও করানো আছে, খুবই সোজা প্রশ্ন, বারবার আসছে একই কনসেপ্ট। কোষ প্রাচীর তৈরি করা, শ্বসনে সাহায্য করা, এ ও বি উভয়ই কোনোটাই নয়। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো আমরা করলে আমরা এ বি উভয়ই বা সবকটি দিয়ে দিই, এক্ষেত্রেও কিন্তু তাই হবে। কিন্তু কনসেপ্ট কি? মেসোজোম থাকে ব্যাকটেরিয়া কোষে, ব্যাকটেরিয়া কোষের ভিতরটা ভাঁজ খেয়ে ওদের শ্বসনের স্থল বাড়িয়ে দেয়। মেসোজোমের অপর নাম আমি মডেল কোশ্চেন পেপার 1 এর 21 নম্বর প্রশ্নে ডিটেলসে বলে দিয়েছি, সেখানে মেসোজোমের অপর নামটি দেওয়া আছে, সেইখানটা দেখে এখানে কমেন্ট করো, তার ডিটেলসটা লেখো। আর কোষ প্রাচীর তৈরি করে, দুটোই হবে, তাহলে এ ও বি উভয়ই হচ্ছে মেসোজোমের কাজ, যা কন্ড্রয়েড নামে পরিচিত। 23 নম্বর প্রশ্ন চলেছে স্ক্রিনে। কোষতত্ত্ব বা সেল থিওরি প্রদত্ত কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায় না? ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, ভাইরাস। স্যার, সেল থিওরি কি? স্লেইডেন এবং সোয়ান, বিজ্ঞানী স্লেইডেন এবং সোয়ান সেল তত্ত্ব দিয়েছিলেন, যে একটা সেল থেকে অন্য সেল তৈরি হয়। সেখানে সেল বলতে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম নিয়ে গঠিত সজীব পদার্থ। ব্যাকটেরিয়া সজীব হয়, ছত্রাকও সজীব হয়, শৈবালও সজীব হয়, ভাইরাস সজীব হয় না। স্যার, ভাইরাস সজীব হয় না? হ্যাঁ, ভাইরাস হচ্ছে জীব আর জ্বরের মধ্যবর্তী পদার্থ, তাহলে ওই জন্য ভাইরাসে প্রয়োগ করা যাবে না। স্যার, কি করে? করোনা আমাদের সবারই মোটামুটি ঘরে একটা প্রভাব ফেলেছিল, তখনকার সময় খুব দুর্দিন আমরা কাটিয়েছি, কিন্তু দুর্দিনের পর সুদিন আসে। তাহলে ভাইরাস হচ্ছে যে করোনা ভাইরাস, সেটা আমাদের শুধুমাত্র যে হাঁচি কাশির সাহায্যে আসছিল তা নয়, তারা যখন জীবের মধ্যে ছিল অর্থাৎ হোস্টের মধ্যে ছিল তখন তারা ছিল ক্ষতিকারক, কিন্তু যখন তারা জড় উপাদানে থাকে তখন তাদের মধ্যে কোনো শক্তি থাকে না। তাহলে যখন ভাইরাস জ্বরের মধ্যে অবস্থান করে তখন সেল থিওরি তাদের উপর প্রয়োগ করা যায় না। ক্লিয়ার হয়েছে? লাইক করে দাও, সাবস্ক্রাইবটা বাড়ছে না, একটু বাড়িয়ে দাও,
এত ভালো ভিডিও যদি হয়, তোমাদের রেসপন্স অনুযায়ী বলছি, আমরা তো আরো খাটবো, অবশ্যই সাবস্ক্রাইবারটা বাড়িয়ে দেবে। এর পরের প্রশ্ন দেখো, 24 নম্বর প্রশ্ন, বাম স্তম্ভ আর ডান স্তম্ভ মেলাও। অনেক কিছু কনসেপ্ট আছে এর মধ্যে, একটা একটা করে ক্লিয়ার করছি। দেখো বলেছে যে ক্রিস্টি, শর্করা, থাইলাকয়েড, মাইটোকন্ড্রিয়া, অ্যামাইলোপ্লাস্ট প্রোটিন, অ্যালিউরোপ্লাস্ট, প্লাস্টিডের চ্যাপ্টা চাকতিময় গঠন। তাহলে স্যার ক্রিস্টি কি? ক্রিস্টি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার আভ্যন্তরীণ খাঁজ, এটাকে বলা হয় ক্রিস্টি। তাহলে এ 2 নম্বর হবে, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে আরেকটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা পড়ে সেটা হচ্ছে F0F1 কণা, যা মাইটোকন্ড্রিয়াকে ইলেকট্রন পরিবহন চেন তৈরি করতে সাহায্য করে এবং এটিপি সংশ্লেষের অপরিহার্য একটি উপাদান। লিখে নাও যেটা বললাম, F0F1 কণার অপর নাম হলো অক্সিজোম। অক্সিজোম। তাহলে মাইটোকন্ড্রিয়া, ক্রিস্টি, F0F1 ক্লিয়ার হলো। এরপর যেটা আছে দেখো, থাইলাকয়েড। হোয়াট ইজ থাইলাকয়েড? প্রতিটা ক্লোরোপ্লাস্ট যেটা সালোক সংশ্লেষ করে তার মধ্যে 40 থেকে 60টি গ্রানা আছে। সেই বলেছিলাম আগের ভিডিওতে, গ্রানায় কোন দশা হয়? আলোক দশা। আর স্ট্রোমা, স্ট্রোমা মানে ওমা, মানে আমরা ভয়ে ওমা ওমা করি, সেই ওমা থেকে স্ট্রোমা, স্ট্রোমা হচ্ছে অন্ধকার দশা। সেটা আমি বলেছিলাম আগের ভিডিওগুলো ভালো করে দেখে নাও, সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ফিরে আসি প্রশ্নে। প্রতিটা ক্লোরোপ্লাস্টের মধ্যে 40 থেকে 60টি গ্রানা আছে। সেই গ্রানার মধ্যে প্লেটের মতো, সেই বিয়ে বাড়িতে যেমন একটা প্লেটের উপর একটা প্লেট সাজানো থাকে, ধরো 50টা প্লেট একসঙ্গে উপরে সাজানো আছে, ঠিক সেরকম দেখতে চ্যাপ্টা থলির মতো অংশকে বলে থাইলাকয়েড। তাহলে প্লাস্টিকের চ্যাপ্টা চাকতিময় গঠন। এই থাইলাকয়েডের মধ্যে কোয়ান্টোজোম মানে বলে একটা কণা থাকে, যেটা সালোক সংশ্লেষের একক হিসেবে কাজ করে। অনেক কিছু বলে ফেললাম, একটার পর একটা করে অবশ্যই লিখে নিও এবং পরীক্ষার সময় বারবার রিভিশন দিও, প্লে লিস্টটা চালিয়ে দিয়ে। তারপর দেখো অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, আরেকটা হচ্ছে এলাইওপ্লাস্ট আছে। অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে শর্করা জাতীয় খাদ্য, যেখানে সঞ্চিত, যে প্লাস্টিকের মধ্যে শর্করা জাতীয় খাদ্য সঞ্চিত থাকে তাকে বলে অ্যামাইলোপ্লাস্ট। অ্যালিউরোপ্লাস্ট কি? অ্যালিউরোপ্লাস্ট হচ্ছে প্রোটিন থাকে। স্যার তাহলে শর্করা প্রোটিন হয়ে গেল, ফ্যাট কোথায় যাবে স্যার? ফ্যাটেরও একটা নাম আছে, ফ্যাটের নাম কি? এলাইওপ্লাস্ট। এলাইওপ্লাস্টে ফ্যাট সঞ্চয় থাকে এবং খাদ্য সঞ্চয় করে। তাহলে বলে দিলাম, সেই অনুযায়ী উত্তর কি হবে? অপশন সি। দেখো, A2, B4, C1 আর D3, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাই। 25 নাম্বার প্রশ্ন, 70S রাইবোজোমে কতগুলি প্রোটিন নিয়ে গঠিত? অপশন এ 45টি, অপশন বি 55টি, অপশন সি 75টি, আর অপশন ডি 80টি। স্যার কি এই এস, কি 70, কি 80, কিছুই মাথায় ঢোকে না। দেখো স্টায়ন আছে কি করতে, 70S রাইবোজোম, 80S রাইবোজোম। 70S থাকে প্রোক্যারিওটিক সেলে, 80S থাকে ইউক্যারিওটিক সেলে। স্যার এস কি? হোয়াট ইজ এস? এস হলো ভেদবার্গ ইউনিট। বিজ্ঞানী ভেদবার্গ এই এসটি আবিষ্কার করেন। এস কি? ধরো 70S রাইবোজোমকে নিলে বা 80S রাইবোজোমকে নিলে, দিয়ে তুমি সেন্ট্রিফিউজ মেশিনে ঘোরালে, তো ওর একটা অধক্ষেপ পড়বে। যত বড় উপাদান হবে তত তাড়াতাড়ি অধক্ষেপ পড়বে। তার মানে 70S আর 80S এর মধ্যে 80Sটা তাড়াতাড়ি সেন্ট্রিফিউজ হবে, গিয়ে সেডিমেন্ট পড়বে, থিতিয়ে পড়বে। আর 70Sটা একটু দেরিতে হবে 80S এর থেকে। তাহলে সেন্ট্রিফিউজ করলে কত তাড়াতাড়ি সেডিমেন্ট পড়ে বা থিতিয়ে পড়ে, সেইটা কি ভেদবার্গ ইউনিট বা এস বলে। এবার আমাদের যে কনফিউশনটা হয় সেটা হচ্ছে 70S আর 80S। প্রথমে আমি 80S বলি। 80S দুটো উপ একক নিয়ে গঠিত। কি কি? 60 আর 40। 60S এবং 40S। বড়টি হলো 60S, ছোটটি হলো 40S। কিন্তু অনেকে ভুল করে কি, 60 আর 40 যোগ করে দেয়। তাহলে 60 আর 40 যোগ করে দিলে 100 হয়ে গেল, তখনই তোমার 80-র মধ্যে সব গুলিয়ে যাবে। কি করে মনে রাখবো স্যার? দেখো 80S সেখান থেকে 20 বিয়োগ দাও, 60S ওটা হচ্ছে বড় অধেকক, সেখান থেকে আরো 20 বিয়োগ দাও, 40। 60 থেকে 20 বিয়োগ দিলে 40, 40S অধেকক। তার মানে 80S 60S এবং 40S নিয়ে গঠিত। এবার এখানে যে প্রশ্ন দিয়েছে কতগুলো প্রোটিন নিয়ে গঠিত, তাহলে লিখে রাখো যে 80S এর দুটো অধেকক 60S এবং 40S,
60S 40টা প্রোটিন নিয়ে গঠিত, 40S 33টা প্রোটিন নিয়ে গঠিত। ঠিক আছে, আচ্ছা এবার 70S এর মধ্যে কতগুলো অর্ধএকক থাকে? দুটো। 20 বাদ দাও, 70S থেকে 20 বাদ দিলে 50S, 50S থেকে 20 বাদ দাও 30S। কিন্তু এখানে ভুল করে ফেলতে পারবো, 50 আর 30 যোগ করলে কিন্তু 80 হয়, কিন্তু বাবা কি করে মনে রাখবে? 70S থেকে 20 বাদ দিয়ে 50S আর 50S থেকে 20 বাদ দিয়ে 30S। তাহলে 70S এর মধ্যে গুলো স্যার কতগুলো প্রোটিন থাকে? 70S এর মধ্যে 55টা প্রোটিন থাকে। স্যার তাহলে 50S আর 30S এর মধ্যে কটা প্রোটিন থাকে? 50S এর মধ্যে থাকে 30টা প্রোটিন আর 30S এর মধ্যে থাকে 20টা প্রোটিন। আশা করি গোটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। একটা লাইক দিয়ে দাও তো দেখি। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে 26 নম্বর প্রশ্ন। একটি ডিএনএ সম্পূর্ণ পাকে থাকে 3.4 বিপি, 10 বিপি, 30 বিপি, 20 বিপি। অনেকেই প্রশ্নের উত্তর দিচ্ছে, অ্যাপ্রিসিয়েট করছে, যেমন দেবায়ন, সৃজিতা সেন, সৃজিতার ইংলিশে ভিডিও চাই। ঠিক আছে, আমরা চেষ্টা করছি, আমাদের সাথে থাকো, আমরা নিশ্চয়ই কিছু করার চেষ্টা করব। আচ্ছা, তোমরা এই প্রশ্নের উত্তর দাও দেখিনি, আরো যারা পারবে তারা দাও। একটি ডিএনএ এর সম্পূর্ণ পাকে থাকে 3.4 বিপি, 10 বিপি, 30 বিপি, 20 বিপি। বেশিরভাগ ছেলে বা মেয়ে স্টুডেন্ট এটা 3.4 বিপি করে চলে যাবে, কিন্তু আমাদের বুঝতে হবে যে বিপি মানে কি। বিপি হচ্ছে বেস পেয়ার। আমাদের ডিএনএ এর মধ্যে 4 রকম বেস থাকে, নাইট্রোজেন বেস, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন। আরএনএ এর ক্ষেত্রে থাকে ইউরাসিল। অ্যাডিনিনের সঙ্গে থাইমিন ডবল বন্ডে একটা বেস পেয়ার তৈরি করে। সাইটোসিনের সঙ্গে গুয়ানিন 3টে হাইড্রোজেন বন্ডের সাপেক্ষে আর একটা বেস পেয়ার তৈরি করে। তাহলে এ ডবল বন্ড টি, সি ট্রিপল বন্ড জি, এইভাবে একটা একটা করে বেস পেয়ার তৈরি হয়। একটা সম্পূর্ণ পাকে থাকে 10টি বেস পেয়ার। সেই 10টি বেস পেয়ারের মধ্যে যে দুটো বেস পেয়ার ধরো নিচ্ছি, বেস পেয়ার মানে জোড়া, তো বেস জোড়া, তাহলে এটি নিচ্ছি আর জিসি নিচ্ছি, তাদের মধ্যে দৈর্ঘ্য থাকে 3.4 অ্যাংস্ট্রম। এর মাথায় একটা ছোট শূন্য। তাহলে কিন্তু এখানে প্রশ্ন দিয়েছে সম্পূর্ণ পাকে থাকে কতগুলো বেস পেয়ার? সম্পূর্ণ পাকে থাকে 10টা বেস পেয়ার। দুটো বেস পেয়ারের মধ্যে দৈর্ঘ্য হয় 3.4 অ্যাংস্ট্রম, তাহলে 10টার মধ্যে কত হবে? 3.4 ইন্টু 10 সমান 34 অ্যাংস্ট্রম। আশা করি ক্লিয়ার হয়েছে। পরীক্ষা সামনে যত এগিয়ে আসছে, তোমাদের চিন্তা যেমন বাড়ছে, তেমনি তোমাদের প্রতি স্টারায়ন সায়েন্স আইকিউ এর দায়িত্বও তত বাড়ছে। সেই জন্যই তো আমরা আমাদের কথা মতো রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের বায়োলজি বাংলা এর পরে ইংলিশেরও মডেল কোশ্চেন পেপার সিরিজ নিয়ে আমরা চলে এসেছি। আমাদের এই বাংলা ইংরাজি সিরিজটি হলো শুয়ে শুয়ে দেখা সিরিজ। মানে কোনো রকম চাপ ছাড়াই তোমরা কানে হেডফোন লাগিয়ে বসে শুয়ে অবসর সময়ে ভিডিওটি চালিয়ে রাখলেই তোমরা এই দুটি সাবজেক্টের 80 নম্বরের জন্য অনেকটা এগিয়ে থাকবে, যেটা সাধারণত সায়েন্সের স্টুডেন্টদের শেষ মুহূর্তে খুব চাপ হয়ে যায়। দেখা যায় যে তারা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পড়ার পর বাংলা ইংরাজি পড়া আর হয়ে ওঠে না। এই সিরিজ তোমাদের এই সমস্যা দূর করতে আশা রাখছি অনেকটা সহযোগিতা করবে। এই প্লেলিস্টগুলোর লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে এবং আই বাটনে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেখান থেকে চেক করবে। আর প্রচুর শেয়ার চাই। টিম স্টারায়ন তোমাদের জন্য অনেক খাটছে। বাংলা ইউটিউবে তোমরা এইভাবে রিপ্রেজেন্টেশন ডিফারেন্টভাবে ডিফারেন্ট স্টাইলে আগে দেখেছো বলে আমাদের তো মনে হয় না। তাই আমরা এটুকু আশা রাখতে পারি যে তোমরা আমাদের পাশে থেকে আমাদেরকে আরো অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। পরবর্তী প্রশ্ন 27 নম্বর প্রশ্ন। প্রদত্ত কোনটি হোমোপলিমার? ক্যালোজেন, ট্রিপসিন, সেলুলোজ এবং কাইটিন। আচ্ছা, এটা ক্যালোজেন হয় কোলাজেন হবে, আমরা তো রায়মার্টিন থেকে তুলছি, যেমন ওনারা লিখেছেন সেটা সম্মান জানাতে হবে। আচ্ছা, প্রদত্ত কোনটি হোমোপলিমার? এটা হচ্ছে স্যাকারাইডের অর্থাৎ শর্করার। হোমোপলিমার হলো দুরকম পলিমার আছে, একটা হোমোপলিমার, একটা হেটারোপলিমার। হোমো মানে একই রকম মোনোস্যাকারাইড নিয়ে গঠিত পলিমারকে বলে হোমোপলিমার। ওই মোনোস্যাকারাইডের চেনের লাইনে যদি অন্য একটা কিছু চলে আসে, অন্য একটা মোনোস্যাকারাইড চলে আসে, তখনই সেটা
আলাদা হয়ে যায় তখন সেটাকে বলে হেটারোপলিমার। এখানে যে অপশানগুলো আছে যেমন কোলাজেন, কোলাজেন কি? কোলাজেন হচ্ছে ত্বকের টিস্যু তৈরিতে সাহায্য করে একটা প্রোটিন উপাদান কোলাজেন। ট্রিপসিন হচ্ছে একটি প্রোটিন ভঙ্গকারী উৎসেচক। কাইটিন হচ্ছে, কাইটিন কার দিয়ে থাকে গো বলো তো? কাইটিন, কাইটিন হুইটেকারের যে 5 রাজ্য শ্রেণীবিভাগ আছে তার মধ্যে মাঝখানে একজন আছে, তার দেহের মধ্যে মূল উপাদান হচ্ছে কাইটিন। সেটা আমি কমেন্টে চাই, আমি পড়িয়ে দিয়েছি। এর উত্তর হবে সেলুলোজ। স্যার সেলুলোজ হোমোপলিমার? হ্যাঁ, সেলুলোজ 30 থেকে 40,000 গ্লুকোজ অণু নিয়ে গঠিত। গ্লুকোজটা কি? গ্লুকোজ হচ্ছে একটা মনোমার। তাহলে অনেকগুলো, কত? 40,000 গ্লুকোজ নিয়ে তৈরি। আচ্ছা, যদি বলে হেটারোপলিমার কি হবে? হেটারোপলিমার যেমন কাইটিন, তারপরে হেমিসেলুলোজ। সেলুলোজ হোমোপলিমার, হেমিসেলুলোজ তোমার হচ্ছে হেটারোপলিমার। আর এই যে হেমিসেলুলোজ তার মধ্যে উপাদান আছে জাইল্যান। কি নাম? জাইল্যান। আচ্ছা, ক্লিয়ার হয়েছে? এর পরের প্রশ্নে যাই। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে আমি তোমাদের কিছু আগের দিনের প্রশ্ন ধরতে চাই, এটা আমার কর্তব্য। দেখো কি কি প্রশ্নের উত্তর দেবে। লাইকেনের ফাইকোবায়ন্ট এবং মাইক্রোবায়ন্ট কি? লাইকেন থেকে প্রশ্নটা হচ্ছে ফাইকোবায়ন্ট মাইক্রোবায়ন্ট কি। আরেকটা, তারপর প্রশ্ন ধরো ক্লোরোফাইসিতে কি রকম খাদ্য পদার্থ সঞ্চিত থাকে? 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে স্ফ্যাগনাম কি কি গোত্রের অন্তর্ভুক্ত? এর এর চারিদিকে অম্লত্ব বাড়িয়ে দিয়ে এরা কি ধরনের সাহায্য করে? আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে অবসান নিষিদ্ধ আড়াআড়ি ভাবে থাকে এমন একটি প্রাণী নাম লেখো যার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা 4টি। প্রশ্নটা ভালো করে শুনতে পেলে? যে সরীসৃপ তো হবেই অবসান নিষিদ্ধ আড়াআড়ি, কিন্তু আমি একটা এক্সাক্ট প্রাণীর নাম চাইছি যার অবসান নিষিদ্ধ আড়াআড়ি প্লাস তার 4টে প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে। ঠিক আছে, এই প্রশ্নটা একটা ভাইটাল প্রশ্ন, সবার জন্য থাকলো। আচ্ছা, 28 নম্বর প্রশ্নে ফিরে আসি। এক অণু ট্রাইগ্লিসারাইড গঠন করতে প্রয়োজন হয় একটি ফ্যাটি অ্যাসিড, একটি গ্লিসারল, একটি ফ্যাটি অ্যাসিড, 3টি গ্লিসারল, 3টি ফ্যাটি অ্যাসিড, 3টি গ্লিসারল, 3টি ফ্যাটি অ্যাসিড, একটি গ্লিসারল। ট্রাইগ্লিসারাইড, 3টি ফ্যাটি অ্যাসিডের জন্য ট্রাই, গ্লিসারাইড অণু হচ্ছে একটা গ্লিসারল। 3টি ফ্যাটি অ্যাসিড এবং একটা গ্লিসারল নিয়ে তৈরি, অর্থাৎ অপশন ডি উত্তর। পরের প্রশ্ন, পরের প্রশ্নটা খুব সুন্দর। প্রদত্ত লেখচিত্র কি বর্ণনা করেছে? উৎসেচকের ক্রিয়া, উষ্ণতা। উষ্ণতা এখানে 1 ডিগ্রি, 2, 3, 4, 5, 6 করে আস্তে আস্তে বাড়ছে 50। এখানে কত? উৎসেচকের ক্রিয়া আস্তে আস্তে বাড়ছে। দেখো যত উষ্ণতা বাড়ালাম, এখানে শুরু হলো, উৎসেচকের ক্রিয়া আস্তে 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 উপর দিকে বাড়ছে, উষ্ণতাও বাড়ছে। এখানে দেখো উষ্ণতা যা ছিল এখান থেকে বাড়িয়ে এই জায়গাটায় উষ্ণতা আরেকটু বেশি, এইখানে উষ্ণতা আরো বাড়ছে, উৎসেচকের ক্রিয়া, উষ্ণতা আরো বাড়ছে। একটা জায়গাটা হচ্ছে অপটিমাম বলে, এই জায়গাটাকে বলে অপটিমাম জায়গা। অপটিমাম টেম্পারেচারে উৎসেচকের ক্রিয়া একদম সর্বোচ্চ, কিন্তু তারপরে যেই উষ্ণতাটা বাড়াচ্ছ আস্তে আস্তে কমতে শুরু করেছে। তাহলে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে উৎসেচকের ক্রিয়া প্রথমে বাড়লেও অতিরিক্ত উষ্ণতায় আবার কমে গেছে। ডি হচ্ছে উত্তর। আচ্ছা, তারপরের প্রশ্ন 30 নম্বর প্রশ্নে যাওয়ার আগে কিছু প্রশ্ন দিয়ে দিই। আচ্ছা, লিগনিন কি? প্রথম প্রশ্ন। এক্সার্ক এবং এন্ডার্কের কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট করে রাখবে। সিস্টোলিথ কি গো? আঙুর ফলের থোকার মতো দেখতে। আর কিউটিন কোথায় থাকে? এই 4টে প্রশ্ন থাকলো। আচ্ছা, 30 নম্বর প্রশ্নে ফিরে আসি। উৎসেচকের অপ্রোটিন অংশকে বলা হয় এ হলোএনজাইম, বি অ্যাপোএনজাইম, সি কোএনজাইম, ডি অ্যাবএনজাইম। আচ্ছা, স্টার আয়ন সায়েন্স আইকিউতে তোমরা এই ধরনের প্রচুর প্রশ্ন পাবে, আরো থাকো আরো সঙ্গে পাবে। আমরা ডিটেলস এখানে সমস্ত কনসেপ্ট বুঝিয়ে দিই। স্টার আয়ন সায়েন্স আইকিউ লিখতে গিয়ে তোমাদের অসুবিধা হচ্ছে দেখছি, কেউ লিখছো স্টার আয়ন তারপর স্পেস দিচ্ছ তারপর সায়েন্স তারপর আইকিউ। না, স্টার আয়ন সায়েন্স একসাথে তারপরে আইকিউ। এটা তোমাদের খোঁজার সুবিধার জন্য হচ্ছে। আমার কাছে তো বহু ছাত্র পড়ে, তারা আমাকে বলে যে স্যার এটা অসুবিধা হচ্ছে, আমি তোমাদের অসুবিধাটা ক্লিয়ার করে দিলাম। গোটা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে এটা পৌঁছে যাবে, বাইরে থেকে যারা দেখছো তাদের কাছেও পৌঁছে যাবে। 30 নম্বর প্রশ্নে উৎসেচকের অপ্রোটিন অংশকে কি বলে বলা হয়েছে? অপশন এ হচ্ছে হলোএনজাইম,
অপশন বি হচ্ছে অ্যাপোএনজাইম, অপশন সি হচ্ছে কোএনজাইম, অপশন ডি হচ্ছে অ্যাবেনজাইম। আচ্ছা, একটা উৎসেচক সম্পূর্ণ উৎসেচককে বলে হলো এনজাইম। হলো মানে সম্পূর্ণ, এনজাইম সম্পূর্ণ এনজাইম হচ্ছে হলো এনজাইম। তাহলে এটা অপশন উত্তর হবে না। এই হলো এনজাইমকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাপো এনজাইম আর একটা হচ্ছে কোফ্যাক্টর। অ্যাপো এনজাইমে দেখো প আছে, অ্যাপো এনজাইম হচ্ছে প্রোটিন অংশ, প থেকে মনে রাখবে প্রোটিন অংশ, আর কোফ্যাক্টর হচ্ছে অপ্রোটিন অংশ। স্যার অপ্রোটিন অংশকে বলা হয় কোফ্যাক্টর? কই নেই তো। হ্যাঁ নেই, কি তাহলে উত্তর কি হবে? কোফ্যাক্টরকে আবার তিন ভাগে ভাগ করা যায়, একটা কোএনজাইম, একটা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ, আর একটা হচ্ছে অজৈব আয়ন। তাহলে কোফ্যাক্টর যেটা অপ্রোটিন অংশ তারই অংশ হচ্ছে কোএনজাইম, তাহলে উত্তর হবে অপশন সি কোএনজাইম। আচ্ছা, আর অ্যাবেনজাইম কি? অ্যাবেনজাইমের কনসেপ্টটা একটু হায়ার। কোন একটা অ্যান্টিবডি তার বিভিন্ন তল না পরিবর্তন করতে পারে, এই অ্যান্টিবডিটা প্রোটিন হবে, সেই প্রোটিন তার তল পরিবর্তন করতে পারলে তাকে বলবো অ্যাবেনজাইম। এই অ্যাবেনজাইম কি কাজ করে? অ্যাবেনজাইম হেল্পস টু প্রিভেন্ট সেল ফ্রম গেটিং ইনফেক্টেড বাই এইচআইভি, হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস থেকে মুক্ত করার জন্য অ্যাবেনজাইমটা তৈরি হয়। ডিটেলস কনসেপ্ট হয়ে গেল। একটা লাইক করে দাও, একটু কমেন্ট করো, দেখি কেমন লাগছে। 31 নম্বর প্রশ্নে আসি। মাইটোটিক বেম গঠনের প্রতিরোধ বিষ হলো টিউবিলিন, Mg2+, কলসিচিন, Ca2+। বহুবার পরীক্ষায় পড়েছে, ছোটবেলা থেকে দেখছি এই প্রশ্ন, ঠিক আছে? তোমাদেরও পরীক্ষায় একটা ইম্পর্টেন্ট এবং জানা প্রশ্ন। মাইটোটিক বেম গঠন মানে মাইটোটিক কোষ বিভাজনে অ্যানাফেজ দশায় বেম গঠন হয়, যা মেটাফেজ দশায় বিষুব অঞ্চলে থাকা ক্রোমাটিডগুলো মেরুর দিকে চলনে সাহায্য করে। সেটা প্রতিরোধ করে কোন বিষ? কোনটা দিলে সেটা বন্ধ হয়ে যাবে? সেটা হচ্ছে কলসিচিন, অপশন সি উত্তর। আর টিউবিলিন হচ্ছে একটা প্রোটিন। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদেরই হোয়াটসঅ্যাপ চ্যানেল স্টার আয়ন সায়েন্স আইকিউ অফিসিয়ালের লিংক দেওয়া আছে। তোমরা সেখানে লিংকে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করে দিও, কারণ আমরা এখানে এই সমস্ত কোশ্চেন অ্যান্সার ছাড়াও এক্সট্রা কিছু কোশ্চেন অ্যান্সার প্রোভাইড করি। এছাড়া আমাদের চ্যানেল এবং ভিডিও রিলেটেড সমস্ত ইনফরমেশন সব থেকে আগে জানার জন্য এবং আপডেট টাইম টু টাইম পাওয়ার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করে রাখতে পারো। ভিডিওতে পড়াতে পড়াতে যে এক্সট্রা কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করা হচ্ছে, যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করে রেখেছে তারা এই সমস্ত কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে, একদম অ্যান্সার সমেত। কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা প্রোভাইড করে দিই, তাই তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করে রেখো। আর এর সঙ্গে আমাদের ইউটিউবের কমিউনিটিতে বিভিন্ন আপডেট অলওয়েজ পোস্ট করা হয়, তোমরা কিন্তু কমিউনিটিটাও ফলো করবে। আর হ্যাঁ, যখন তোমরা কমেন্ট করবে, এমনি কমেন্ট তো করছো, তার সঙ্গে তোমরা কমেন্টে জানাবে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো, এটা আমরা প্রত্যেকটা ভিডিওতে তোমাদের রিকোয়েস্ট করছি। পরবর্তী প্রশ্ন 32 নাম্বার প্রশ্ন। বিবৃতি এ, এটা হচ্ছে অ্যাসার্টেশন আর কারণ হচ্ছে রিজনিং। এই ধরনের প্রশ্ন জিপমার, নিট, বড় বড় পরীক্ষা দিতে গেলে তোমরা পাবে। দেখে নাও, বলেছে বিবৃতি। কি বিবৃতিটা বলেছে? এইটা বিবৃতি আর এইটা তার কারণ। যদি দুটোই ঠিক হয় তাহলে উভয় ঠিক, আর এ যেটা বলেছো সেটা তার সঠিক ব্যাখ্যা। আর একটা হচ্ছে এটা এমনি বলেছে, এটাও সঠিক, এটাও সঠিক, কিন্তু এ এর ব্যাখ্যা নয়, তাহলে অপশন বি হবে। এ ঠিক, বি ভুল, তাহলে হচ্ছে অ্যাসার্টেশন ঠিক, রিজনিং ভুল। আর এ আর বি, এ যদি ভুল হয় আর যদি ঠিক হয় তাহলে ডি উত্তর হবে। তাহলে প্রশ্নটার ধরনটা আগে বুঝে নিলে যে কিভাবে প্রশ্নটা কেন দিয়েছে। তাহলে মাইটোসিসকে সমবিভাজন বলে, অবশ্যই মাইটোসিসকে সমবিভাজন বলে। মাইটোসিসের যে কোষে যা থাকে, মাতৃকোষে যা থাকে, অপত্য কোষে তাই থাকে, তাই জন্য একে সমবিভাজন বলে। এর কারণ কি বলেছে? মাইটোসিস কোষ বিভাজনকালে সাইন্যাপসিস হয়। এই আটটা ভুল। কেন ভুল? সাইন্যাপসিস হচ্ছে পেয়ারিং অফ টু হোমোলোগাস ক্রোমোজোম ইন মিওসিস দ্যাট ইজ ইন প্রোফেজ 1, দ্যাট ইজ কল সাইন্যাপসিস। কিন্তু এখানে বলেছে মাইটোসিস কোষ বিভাজনকালে, তাহলে এটা ভুল। ওই জন্য এ ঠিক আর ভুল। আচ্ছা, পরের প্রশ্নে আসি। 33 নম্বর প্রশ্ন। মাইটোসিস সম্পর্কে প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা লেখো। বুকে স্টেজ দেখা যায়,
কাইজমা গঠন ক্রসিং ওভার, টেলোফেজ দশার ক্রোমোজোমগুলি দুই মেরুর দিকে সরতে থাকে, আর বিষুব অঞ্চলে ক্রোমোজোমগুলি একটি নির্দিষ্ট তলে সাজানো থাকে। প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা থেকেই প্রশ্ন আসবে। আজকে বুঝে নাও, তাহলে গোটা পরীক্ষায় আর কোনো অসুবিধা হবে না। হোয়াট ইজ বোকে স্টেজ? মিওসিসের প্রোফেজোয়ানের লেপ্টোটিন দশায় হোমোলোগাস ক্রোমোজোমগুলি ফুলের তোড়ার মতো সজ্জিত থাকে, একে বলা হয় বোকে স্টেজ, যা এর সঙ্গে সম্পর্কিত নয়। বোকে মানে হচ্ছে ফুলের তোড়া, তোমরা অনেক জায়গায় ফুলের তোড়া দিতে দেখেছো, সেরকম দেখতে হয় বলে একে বোকে স্টেজ বলে। আচ্ছা, বি কি দেওয়া আছে? কাইজমা গঠন আর ক্রসিং ওভার। হোয়াট ইজ কাইজমা? হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডগুলির সংযুক্তি অংশ যেখানে ক্রসিং ওভারটি ঘটে সেই স্থানটিকে বলে কাইজমা। আর ক্রসিং ওভার কাকে বলে? হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডগুলির মধ্যে যে জেনেটিক উপাদান বিনিময় হয় সেইটাকে বলে ক্রসিং ওভার। অপশন সি কি দেওয়া আছে? টেলোফেজ দশায় ক্রোমোজোমগুলি দুটি মেরুর দিকে সরতে থাকে না। এটা কোথায় হয়? এই তিনটে প্রশ্ন আগে বলে দিলাম। অ্যানাফেজ দশায় দুটো মেরুর দিকে বেমতন্তু সাহায্যে সরতে সাহায্য করে। টেলোফেজ মানে কি? টেল মানে শেষ, টেল মানে লেজ, লেজ শেষে থাকে, টেলোফেজ মানে লাস্টের দিকে স্টেজ। তাহলে উত্তর তো ডি হবে। বাকিগুলো অপশন এলিমিনেশন করে তো বলেই দিলাম। বিষুব অঞ্চলের ক্রোমোজোমগুলি একটি নির্দিষ্ট তলে সাজানো থাকে, যেটা মেটাফেজ দশায় থাকে, সেটা মাইটোসিসের সঙ্গে সম্পর্কিত। তাহলে এর উত্তর কোনটা হলো? অপশন ডি। 34 নম্বর প্রশ্ন, ইন্টারফেজের কোন দশায় ক্রোমোজোম মোনাড থেকে দুটি ক্রোমাটিড অর্থাৎ ডায়াডে পরিবর্তিত হয়? এটা ডিটেলস কনসেপ্ট। ডিটেলস কনসেপ্টটা কি? যখন আমরা হ্যাপ্লয়েড কোষ নেব তখন ইন্টারফেজ দশায় যে এস দশা, সেই এস দশায় যদি আমরা হ্যাপ্লয়েড নিই অর্থাৎ এন থেকে এন এর মধ্যে যদি ক্রোমোজোম কন্টেন্ট থাকে 1C, ক্রোমোজোম কন্টেন্ট যদি 1C থাকে, 1C মানে মোনাড, তখন সেটা 2C তে পরিণত হয়, ডায়াডে পরিণত হয়। কোন দশায়? এস দশায়। G1 দশায় কিন্তু মোনাডই থাকে, অর্থাৎ 1C ক্রোমোজোম কন্টেন্টটা 1C থাকে G1 দশায়। G1 এর পর যেই এস আসে তখন মোনাডটা ডায়াড হয়ে যায়, অর্থাৎ 1Cটা 2C হয়ে যায়। এসেও 2C থাকে, G2 তেও 2C থাকে। এটা হলো হ্যাপ্লয়েডের ক্ষেত্রে। স্যার তাহলে ডিপ্লয়েডের ক্ষেত্রে কি হয়? ডিপ্লয়েড অর্থাৎ 2N এর ক্ষেত্রে ক্রোমোজোম কন্টেন্ট 2C থাকে। 2C মানে কি? ডায়াড থাকে। সেটা এস দশায় সংশ্লিষ্ট হয়ে 4C হয়ে যায়, অর্থাৎ টেট্রাড থাকে, টেট্রাড 4C। এস দশায় যদি টেট্রাড থাকে, G2 দশাতেও টেট্রাড থাকবে। তাহলে হ্যাপ্লয়েডের ক্ষেত্রে 1C 2C হয়, ডিপ্লয়েডের ক্ষেত্রে অর্থাৎ 2N তে 2C 4C হয়। এটা হচ্ছে ডিএনএ এর কন্টেন্টের ডাবলীকরণ, ঠিক আছে? অর্থাৎ ডাবলিং অফ ক্রোমোজোম কন্টেন্ট, নট ক্রোমোজোম নাম্বার। এটাকে পিকোগ্রাম এককে দেয়া হয়, লেখা হয়। তাহলে ক্রোমোজোম কোয়ান্টেন্ট ডবল হচ্ছে, কিন্তু এখানেই টুইস্ট, ক্রোমোজোম যে সংখ্যাটা সেটা কিন্তু সেমই থাকে, কোনো রকম চেঞ্জ হয় না। অর্থাৎ 2n থাকবে, n থাকবে। মোনাড শুধু ডায়াড হয়, আর ডায়াড হচ্ছে টেট্রাড হয়। পরের প্রশ্ন, আমাদের শেষ প্রশ্নে আমরা এসেছি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ তোমাদের। দেখো শেষ প্রশ্নটা দেখো, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইবারটা যদি বাড়াতে পারো বন্ধুদের দিয়ে সবাইকে শেয়ার করো। আমরা আরো তোমাদের মাধ্যমেই তো আমরা বাইরে পৌঁছাবো, ঠিক আছে? দেখো 35 নম্বর প্রশ্ন, কোষ বিভাজন সম্পর্কিত কোন ঘটনাগুলি, কতগুলি ঘটনা নিম্নে উল্লেখ করা হয়েছে? এগুলোকে পর্যায়ক্রমে সাজাতে হবে। আচ্ছা, এই প্রশ্নগুলো স্যার মাথা ঘুরে যায়, স্যার কি করে করবো স্যার? ঠিক আছে, দেখো 1, 1, 2, 3, তাহলে 1, 2, 3 এর বাইরে কোনটা প্রথমে হবে? আমি শুধু প্রথমটা চেক করবো, নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের অবলুপ্তি। দেখা যাক কি হয়। 2 এরটা কি? ক্রোমোজোমের বিষুব অঞ্চলে অবস্থান। না, হঠাৎ করে ক্রোমোজোম বিষুব অঞ্চলে চলে যাবে? 2টা হবে না, তাহলে অপশন বি এলিমিনেট। অপশন ডি 3 নম্বরটা কি বলেছে? নিউক্লিয় পর্দা নিউক্লিয়াসের আবির্ভাব। কোষ বিভাজনের প্রথমেই আবির্ভাব শুরু হয়ে গেল? না, তাহলে 3 নম্বরটাও কাটা, তাহলে 1 দিয়ে শুরু হবে, তাহলে অপশন এ অথবা অপশন সি উত্তর হবে। দেখো তাহলে 1 হয়ে গেল। এবার 2 আর 4 চেক করব। 2 আর 4, দেখো ক্রোমোজোমের বিষুব অঞ্চলে অবস্থান, 4 হচ্ছে ক্রোমোজোমের ঘনীভবন। আচ্ছা, আগে ক্রোমোজোম ঘনীভবন হবে, তারপরে বিষুব অঞ্চলে অবস্থান হবে। তাহলে প্রথমে
4, তারপর 2 হয়ে গেল। তাহলে এখান থেকে উত্তর পেয়ে গেলাম। আচ্ছা যদি আমরা লাস্ট অপশন ধরে চেক করি, 6, 5, 6টা দেখো 3টেতে আছে, 6 হবে, কিন্তু অপত্যক সৃষ্টি, শব্দ থেকে শেষে অপত্যক সৃষ্টি হয়। তাহলে আমরা অপশন সি উত্তর হলাম। অর্থাৎ 1 নম্বর হচ্ছে নিউক্লিয় পর্দার প্রথমে অবলুপ্তি হবে, তারপর 4 নম্বর হচ্ছে ক্রোমোজোমের ঘনীভবন হবে, তারপরে হচ্ছে ক্রোমোজোম বিষুব অঞ্চলে অবস্থান করবে, তারপরে 5 নম্বর হচ্ছে মেরুর দিকে গমন করবে, অর্থাৎ অ্যানাফেজীয় চলন হবে, 3 নম্বর হচ্ছে নিউক্লিয় পর্দার আবার আবির্ভাব হবে, তারপর দুটো কোষ আলাদা হয়ে অপত্যক সৃষ্টি করবে। উদ্ভিদ কোষে তোমার হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্টের মাধ্যমে, আর প্রাণী কোষে ফিউরো গঠনের মাধ্যমে। এই কনসেপ্টটা আমি ডিটেলসে পরে বলে দেবো। এই ভিডিও শেষে এরকম জায়গায় আমাদের বাকি ভিডিওগুলো দেয়া থাকবে, সেগুলো তোমরা দেখে তারপরে এই সব ভিডিওগুলো দেখো। একটা গোটা প্রত্যেকটা সাবজেক্টের, হয় সেটা বাংলা, ইংলিশ, বায়োলজির সবার ডিটেলস প্লেলিস্ট আছে। তোমাদের এখন যেটা দরকার যে বারবার রিভিশন করা, খাতায় লেখা রিভিশন করা, কারণ এমসিকিউ যেখান থেকে খুশি পড়তে পারে। গোটা বই, কত মোটা মোটা বই তো দেখেছো, তাহলে তার মধ্যে থেকে বেছে বেছে বিচিত্রা প্রকাশনী, তাদের স্যারেরা এবং তাদের সহায়তায় আমরা স্টারায়ন সায়েন্স আইকিউ, এইটা আমরা তোমাদের কাছে রিপ্রেজেন্ট করছি। তোমরা সমস্ত ভিডিওগুলো দেখো, শুয়ে বসে দেখো। আমাদের এইখানে তোমার হচ্ছে বিভিন্ন রকম ভিডিওগুলো আসবে, তোমরা সেগুলোকে চালিয়ে সব শেষ করে নাও, পরীক্ষা খুব ভালো করে দাও। স্টারায়ন থেকে তোমাদের অভিনন্দন রইল। যা যা অসুবিধা হবে তোমরা কমেন্টে জানাও, যেভাবে খুশি হোয়াটসঅ্যাপে জানাও। তোমাদের যদি নতুন চ্যানেল খুলতে হয় সেটা বলো, আমরা তোমাদের জন্য সবকিছু করতে রেডি আছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।